ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হলো দোজ উইন্টার সানডেজ। এটি লিখেছেন রবার্ট হেইডেন। তো এই কবিতাটি মূলত তার বাবাকে নিয়ে লেখা। তো আমরা কবিতাটি পড়লে পুরোটা বুঝতে পারবো। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীদের যে সমস্যাটি হয়, বিশেষ করে এইচএসসি শিক্ষার্থীদের জন্য যারা কবিতার উপর থিম লেখে, তো অনেকেই হয়তো বোঝে না যে কোনটি থিম অথবা কোনটি সামারি, কোনটি অ্যানালাইসিস। তো এর জন্যই ব্যাপার হয় যে কবিতাটি যদি শুধু মিনিং, কবিতাটি কী বলছে সেটাই যদি নিজের মতো করে লেখা হয়, সেটি কিন্তু সামারি হয়ে যাবে। তো এই কবিতাটির থিম যদি আমরা লিখতে চাই, তাহলে অবশ্যই কবিতাটি থেকে আমাদের বুঝতে হবে যে এই কবিতাটিতে কী কী প্রকাশ পেয়েছে, অর্থাৎ মেসেজ কী আছে, এবং এখানে কোন কোন বিষয়ের উপর কবিতাটি লেখা হয়েছে। তো আমরা প্রথমেই চেষ্টা করব কবিতাটি খুব ভালোভাবে পড়ার জন্য এবং বোঝার চেষ্টা করার। তো সেক্ষেত্রে যদি আমরা কবিতাটি পড়ি তাহলে কিন্তু বুঝতে পারবো। তো প্রথমে এখানে যে বিষয়টি হয়েছে, দেখো আমরা যদি প্রথম এখানে যে এই ফার্স্ট স্ট্যান্জায় যে 5টি লাইন রয়েছে, আমি সেই লাইনটি পড়ব এবং এই 5টি লাইন ব্যাখ্যা করব। সানডেজ টু মাই ফাদার got up early and put his clothes on in the blue-black coat. Then we cut ants that ate from labor in the weekday weather made mount fires blaze. No one ever thanked him. অর্থাৎ যে রোববারগুলোতে আমার বাবা আগে ঘুম থেকে উঠে যেতেন এবং প্রচণ্ড শীতের মধ্যে কাপড় পরিধান করে দিতেন। তারপর তার ফেটে যাওয়া হাতে সেগুলো অন্য দিনগুলোতে, মানে যেরকম হতো আর কি, যে সপ্তাহে অন্যান্য দিন কাজ করলে তার যে বাবার যে হাতের মধ্যে হাত ফেটে যেত এবং সেখানে ব্যথা করতো, সেই ব্যথাযুক্ত হাতেই কিন্তু তিনি আগুন জ্বালাতো। অর্থাৎ আমরা জানি যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ঠান্ডা নিবারণের জন্য বাসার মধ্যে আগুন জ্বালাতে হয়, তাতে করে বাসাটা একটু গরমে থাকে। কিন্তু এত কিছু পরেও নো ওয়ান এভার থ্যাঙ্ক হিম, যে কেউ তাকে ধন্যবাদ জানায়নি বা জানাতো। I would wake and hear the cold splintering breaking, or in the rooms were warm. I would call, and slowly I would rise and gaze, fearing the chronic angers of that house. অর্থাৎ এখানে কবি তখনই উঠত যখন রাতে পড়া বরফ চূর্ণ বিচ্ছিন্ন হওয়ার শব্দ শুনতে পেত। অর্থাৎ যখন তার বাবা আগুন জ্বালাতো, আগুন জ্বালানোর ফলে রাতে পড়া যে বরফগুলো সেগুলো আস্তে আস্তে ভেঙে যেত এবং সেগুলো শব্দ পেত সে। তারপরে সে আস্তে আস্তে ধীরে ধীরে উঠত এবং জামা কাপড় পরে নিত। তখন ঘর একটু গরম ফিল হতো। তা আমি পরে যদি লাইনগুলো বলি, অর্থাৎ পরের ডিস্টেনশন স্পিকিং indifferently to hear who had driven out in the cold and polished my good shoes as well. What did I know? What did I know of loves, austere and lovely office? অর্থাৎ এখানে যে বিষয়টি হয় সেটি হলো যে সে যদি নিজেই যদি বা সত্য কথায় মনে নেবে, তো সেক্ষেত্রে যেটা হয় যে তার বাবা এত কিছু করতো যে তার বাবাকে সে এত অবজ্ঞা করতো, তারপর তার বাবা কিন্তু তার জুতা পলিশ করে দিত, কিন্তু ভালো জুতাও পলিশ করে দিত এবং তার বাবা তার সব কিছুই কাজে করে দিত, মায়ের জন্য সিদ্ধ করতো। কিন্তু কেউ কখনো মানে তার বাবাকে যে সম্মানটুকু দিত, তো সেজন্য সে দুঃখ প্রকাশ করেছিল এবং কবি কিন্তু শেষে সেটি প্রকাশ করেছিলেন। তো এই কবিতাটিতে আমরা যে থিমটা লক্ষ্য করি, অর্থাৎ এখানে যে ভালোবাসার কবিতা, এখানে যে বাবা মার প্রতি শ্রদ্ধা আবেদন কবিতা, এখানে যে বাবার যে ডেডিকেশন আমাদের ফ্যামিলির উপর থাকে, সে বিষয় নিয়ে তিনি কিন্তু কথাগুলো বলেছিলেন। তো যেমন আমরা থিমটা যদি দেখি, দ্য মেজর থিমস of the poem are love, regret, and parenthood. The poet draws some pictures of his father's struggle. দেখবেন যে বাবার যে স্ট্রাগল, যেমন ওখানে দেখেছি যে তার বাবার সারাদিন কাজ করার কারণে হাত ফেটে যেত, এরকম কাজ। তো he took every pain to bring comfort in home and fulfill his responsibility as a father. তো বাবা হিসেবে তার যত দায়িত্ব রয়েছে, পরিবারের জন্য তার যত দায়িত্ব রয়েছে, তিনি কিন্তু সব কিছুই ফুলফিল করার চেষ্টা করতেন। However, the poet feels sorry
তো শেষের দিকে দেখা যায় যে আমরা দেখতে পারি যে কবি সেটাকে মানে স্কোরি অনুভব করে বা দুঃখিত অনুভব করে, এটা কারণ হলো দ্যাট হি কুড নট অ্যাপ্রিসিয়েট হিজ ফাদার্স স্যাক্রিফাইস। সে তার বাবার যে ত্যাগ ছিল সেই ত্যাগটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে নাই। তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু সে কবিতাটি লিখেছিলেন তিনি। তো এখানে কবিতার থিমে যদি এতটুকুই লিখতে পারি তাহলে কিন্তু আমরা মোটামুটি একটা ভালো মার্কস পাবে ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।